১৩০ আসনে হচ্ছে না ইভিএম এর ব্যবহার। আর্থিক সংকটে নতুন মেশিন কেনার প্রকল্প স্থগিত। আমাদের হাতে যতগুলো মেশিন আছে তাদের আগেই বলা হয়েছে সেগুলো দিয়ে আমরা ইলেকশনে ব্যবহার করব। সেক্ষেত্রে 50টা হতে পারে, 60টা হতে পারে, 70টা হতে পারে। ইসির যে কোনো সিদ্ধান্ত মেনে নেবে আওয়ামী লীগ। সুষ্ঠু ভোটের সব ব্যবস্থা ধ্বংসের অভিযোগ বিএনপির। ৩০০ আসন আমাদের দাবি, না করতে পারলে তারা যা করে আমরা সেই সিদ্ধান্তই মেনে নিই। নির্বাচন ব্যবস্থাটা কিন্তু ধ্বংস করে দিয়েছে। মানুষ ভোটই দিতে যায় না, আমার ভোট তো অন্য নিয়ে যাবে। এই জন্য যত কিছু কারসাজি করা দরকার তারা করেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রমজানে নিত্যপণ্যের দামে চোখ রাঙানির শঙ্কা। এলসি জটিলতায় 30% দর বাড়ার আভাস ট্যারিফ কমিশনের। আমদানিতে রিজার্ভ থেকে ডলার দিতে মন্ত্রণালয়ের চিঠি। জন্ম নিবন্ধনের সার্ভার হ্যাক। চট্টগ্রাম সিটির 4টি ওয়ার্ডে 500-র বেশি ভুয়া নাম নিবন্ধন। রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট করতে এমন কাণ্ড, ধারণা পুলিশের। রাজধানীতে বাস চাপায় ছাত্রী নিহতের প্রতিবাদে সহপাঠীদের বিক্ষোভ। ঢাকা থেকে পালানোর সময় গ্রেফতার চালক ও সহকারী, 2 দিনের রিমান্ডে। এবং যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে বেড়েছে বন্দুক সহিংসতা। 2 বছরে 1400-র বেশি প্রাণহানি। লস অ্যাঞ্জেলেসে 10 জনকে হত্যার পর নিজের গুলিতে অস্ত্রধারীর মৃত্যু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে হচ্ছে না ইভিএম এর ব্যবহার। বৈশ্বিক পরিস্থিতি আর আর্থিক সংকট বিবেচনায় 2 লাখ ইভিএম কেনার প্রকল্প আপাতত স্থগিত করা হয়েছে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, আগেই কেনা ইভিএম দিয়ে 50 থেকে 70টি আসনে ভোট গ্রহণ করা যাবে। জাতীয় নির্বাচনে 150 আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে জলঘোলা কম হয়নি। অধিকাংশ রাজনৈতিক দলের মত ছিল ব্যালটে নির্বাচনের। এরপরও গত 23শে আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। 2 মাস পর 2 লাখ ইভিএম কেনা এবং রক্ষণাবেক্ষণ বাবদ 8,711 কোটি 44 লাখ টাকা চেয়ে প্রস্তাব পাঠায় পরিকল্পনা মন্ত্রণালয়ে। বৈশ্বিক সংকট, সরকারের কিচ্ছুতা সাধন নীতির মধ্যে এত টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এক দফা প্রকল্পটি ফেরতও পাঠায় পরিকল্পনা কমিশন, সংশোধন করে আবারও পাঠায় ইসি। এরপর প্রকল্পটি পাশে তাগিদ দিতে থাকেন তারা। ব্যয়বহুল এই প্রকল্প নিয়ে বেশ কয়েক মাস ধরে যাচাই বাছাই করে পরিকল্পনা কমিশন। সবশেষ সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, বৈশ্বিক পরিস্থিতি আর আর্থিক সংকট বিবেচনায় 2 লাখ ইভিএম কেনার প্রকল্প আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিকল্পনা কমিশন। এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে হচ্ছে না ইভিএম ব্যবহার। নির্বাচন ব্যবস্থায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর ব্যবহার বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্প প্রস্তাবটি বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা ও পর্যালোচনা আনতে এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপাতত প্রক্রিয়াকরণ না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন ইভিএম কেনা স্থগিত হলেও 2018 সালে কেনা 1.5 লাখ ইভিএম দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 50 থেকে 70টি আসনে ভোট নেওয়া হবে বলেও জানান ইসি সচিব। আমাদের হাতে যতগুলো মেশিন আছে তাদের আগেই বলা হয়েছে সেগুলো দিয়ে আমরা ইলেকশনে ব্যবহার করব। সেক্ষেত্রে 50টা হতে পারে, 60টা হতে পারে, 70টা হতে পারে। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে আওয়ামী লীগ সহ 4টি দল মতামত দিয়েছিল। 9টি দল সরাসরি ইভিএম এর বিপক্ষে মত দেয়, আর 5টি দল ইভিএম নিয়ে সংশয় ও সন্দেহের কথা জানিয়েছিল ইলেকশন কমিশনকে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেবে আওয়ামী লীগ। তবে 300 আসনেই ইভিএমে ভোট চান তারা। তাছাড়া ক্ষমতাসীন দলের নেতাদের অভিযোগ, আরেকটি 111 তৈরির চেষ্টা করছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনেই ইভিএম এর পক্ষে ছিল আওয়ামী লীগ, আর এর বিরোধিতা করে আসছিল বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন। নির্বাচন কমিশন 150 আসনে ইভিএম এর নির্বাচন করার সিদ্ধান্ত নিলেও অবশেষে সে সিদ্ধান্ত থেকে পিছু হটেছে কমিশন।
আওয়ামী লীগ বলছে নির্বাচন কমিশন তাদের সামর্থ্য অনুযায়ী যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেওয়া হবে। সোমবার বিকেলে রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে এমন প্রতিক্রিয়া জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইভিএম আমরা 300 আসনে চাই, নির্বাচন কমিশন যতটুকু পারে করবে। 300 আসন আমাদের দাবি, না করতে পারলে তারা যা করে আমরা সেই সিদ্ধান্তই মেনে নেব। তো পরিষ্কার। এছাড়া যারা ভুয়া ভোটার তৈরি করে ভুয়া নির্বাচন করে তারা রাষ্ট্র মেরামত করতে চায়, এটি হাস্যকর ছাড়া কিছুই নয়। বলেন বিএনপি বারবার রাষ্ট্রকে ধ্বংস করেছে আর শেখ হাসিনা মেরামত করেছেন। তাদের আন্দোলন হচ্ছে অদৃশ্য নির্দেশ, যারা ওই রিমোট কন্ট্রোলে চলে তাদের ডাকে আন্দোলন হয় না, তাদের আন্দোলন ভুয়া ভুয়া কর্মসূচি, রাষ্ট্র মেরামত ভুয়া খেলা হবে। এদিকে বিএনপির সরকার বিরোধী কর্মসূচির বিপরীতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিজেদের দল গোছানো আর কর্মীদের সুসংগঠিত করার কাজে ব্যস্ত সময় পার করছে আওয়ামী লীগ। দলের নীতি নির্ধারকরা বলেন আন্দোলনের নামে বিএনপি বিদেশিদের সাহায্য ও জামায়াতের পেশি শক্তির ওপর ভর করে আরেকটি 111 তৈরি করতে চাইছে। খালি কলেজ বাজে বেশি এদের নেতা কর্মীদের উজ্জীবিত করার জন্য কথাবার্তা বলছে। এদের উদ্দেশ্য হচ্ছে জিয়া এরশাদের মতো একটা ক্ষমতার পরিবর্তন, কোনো তত্ত্বাবধায়ক সরকার না, শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারি নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নাই। সময় মতোই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ আওয়ামী লীগের। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ক্ষমতাসীনদের বিরুদ্ধে দেশের ভোট ব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামো ধ্বংসের অভিযোগ তুলেছে বিএনপি। ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার পতনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। হতাশ হওয়ার কিছু নেই, দল সফলতার পথেই আছে বলে দাবি তাদের। কেন্দ্র থেকে তৃণমূল রাষ্ট্র কাঠামো মেরামতের 27 দফা রূপরেখা নিয়ে আলোচনা সভা করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় সোমবার প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদ। অনুষ্ঠানে অংশ নেন বিএনপি ঘরানার বুদ্ধিজীবী, সাংবাদিক ও পেশাজীবীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন গত 15 বছরে নির্বাচনী ব্যবস্থা সহ গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে ক্ষমতাসীন দল। এখন যে পার্লামেন্ট তারা তৈরি করেছে এটা কোনো পার্লামেন্ট, এটা একদলীয় একটা ক্লাব তৈরি করেছে, ক্লাব অফ আওয়ামী লীগ। নির্বাচন ব্যবস্থাটা কি তারা ধ্বংস করে দিয়েছে। মানুষ ভোটই দিতে যায় না, ভোট দিয়ে কী হবে, ভোট কী হবে, ভোট তো আমার থাকবে না, আমার ভোট তো অন্য নিয়ে যাবে। এবং এই জন্য যত কিছু কারসাজি করা দরকার তারা করেছে। চলমান আন্দোলনে হতাশ হওয়ার কিছু নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন সাফল্যের পথেই আছেন তারা। অনেকের কথা বলতে হতাশা একটু ছাপ পাই খুঁজে। কেন হতাশ হব আমরা তো সাকসেসফুল হচ্ছি, প্রতি পদে পদে প্রতিটা স্টেপে আমরা এগিয়ে যাচ্ছি। বন্ধুগণ, এই লড়াইটা শুধু আমার লড়াই না, এই লড়াইটা আমার দেশের লড়াই। এই গণতন্ত্রকে পুনরুদ্ধার শুধু আমার জন্য নয়, সমগ্র মানুষের জন্য, জাতির জন্য। বিএনপি মহাসচিব কথা বলেন পাঠ্যপুস্তকে ভুল নিয়েও। অবিলম্বে ভুলে ভরা পাঠ্য বই প্রত্যাহারের দাবিও জানান তিনি। অবিলম্বে এই সকল বই উইথড্র করার জন্য আমরা দাবি জানাই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, আসন্ন রমজানের নিত্যপণ্যের দামে চোখ রাঙানির শঙ্কা দেখা দিয়েছে। এলসি জটিলতায় পর্যাপ্ত আমদানির অভাবে গতবারের তুলনায় 30% দর বাড়ার আভাস ট্যারিফ কমিশনের। তবে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের দাবি কর্পোরেট প্রতিষ্ঠানের হাতে জিম্মি হয়ে পড়েছে বাজার। এ অবস্থায় ভোক্তাকে স্বস্তি দিতে শুল্ক কমানোর পরামর্শ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। সরকারি তথ্যেই দেখা যাচ্ছে কয়েকদিন ধরে বাজারে বাড়ছে আদা রসুনের দাম, খুচরা মূল্যে ওঠানামায় অস্থির রয়েছে শুকনা মরিচের দামও। এবং আমাদের গোয়েন্দা সংস্থা আসছে রমজানে কেমন থাকবে এসব ভোগ্যপণ্যের বাজার, সেই উত্তর খুঁজতে সোমবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন সরকারি কর্মকর্তারা। সেখানে বাজার কারসাজির হোতা হিসেবে বড় ব্যবসায়ীদের দায়ী করেন খুচরা ব্যবসায়ীরা। ডলার আসলে 84 টাকা, তখন একটা মালের দাম আসলে 190 টাকা, 175 টাকা। ডলার বাড়তি 105 টাকা হয়েছে, 100 টাকা হয়েছে, ওইটার দাম 600 টাকা হয় কিভাবে? আসলে কি এলসি গুলি কি বন্ধ হইতেছে না এর এই মজুদ করিয়া এই জিনিসগুলির দাম নিতে আছে? আমদানিকারকরা জানালেন এলসি স্বাভাবিক না হলে পণ্যের সরবরাহ আর দরদামে সমস্যা হবে এবার রমজান মাসে। এলসিটা যদি আমরা ঠিক মতো না পাই
তাহলে আমার কাছে মনে হইতেছে একটু সমস্যা হইতে পারে। ইম্পোর্টে এখন 100% মার্জিন দিয়ে সবকিছু ইম্পোর্ট করার জন্য বলছে, এটা কিন্তু ঠিক নয়। এ সময় ক্যাবের বক্তব্যে উঠে আসে কিভাবে কর্পোরেট প্রতিষ্ঠানের মুঠোবন্দী হয়ে যাচ্ছে দেশের ভোগ্যপণ্যের বাজার। ইম্পোর্টের বাজারে মনোপলি হওয়ার কারণে পণ্য আটকে রেখে বাজারের অবস্থা বুঝে পণ্য ছাড় করার যে প্রবণতা, এই জায়গাটি আসলে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই জায়গাটিকে এখনো যদি ধরতে না পারেন তাহলে এভাবে কর্পোরেট ব্যবসায়ীদের হাতের পুতুল হয়ে যাবে এদেশের বাজার। বৈঠকে ট্যারিফ কমিশন জানায় ডলারের দাম ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণেই এবার 30 ভাগ বাড়বে আমদানি করা ভোগ্যপণ্যের দাম। ডলারের যে অ্যাডজাস্টমেন্ট সেটা করার জন্য যেটা ইম্পোর্টেড প্রোডাক্ট সেটার লজিক্যাল গ্রাউন্ড হচ্ছে 30% প্রাইস ইনক্রিজ হবে। ভোক্তার ব্যয়ের বোঝা হালকা করতে ভোগ্যপণ্যের শুল্ক হার কমানোর সুপারিশ এনবিআরে পাঠানোর কথা জানালেন জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। আজকের মিটিং থেকে একটা রিকমেন্ডেশন যাবে বাণিজ্য মন্ত্রণালয়ে এবং সেখান থেকে হয়তো আমরা এনবিআর এর সাথে এই বিষয়টা আমরা অ্যাডজাস্ট করতে পারি এবং চাহিদা যোগানের সঠিক হিসাব রেখে বাজার তদারকির উপর গুরুত্ব দেন আলোচকরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রমজানের নিত্যপণ্য আমদানিতে ডলারের সংস্থান করতে বাণিজ্য মন্ত্রণালয় 2 দফা বাংলাদেশ ব্যাংকে চিঠি দিলেও কোনো ব্যবস্থা নেয়নি। তাই আবারও রোববার 7টি পণ্য আনতে রিজার্ভ থেকে ডলার চেয়ে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে চিঠিটি ফরেন রিজার্ভ বিভাগে পৌঁছায়নি জানিয়ে হাতে পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। গত কয়েক মাস ধরেই 9% কাছাকাছি মূল্যস্ফীতি ভোগাচ্ছে দেশের ভোক্তাদের। এর মধ্যে দেখা দিয়েছে রমজানে বাড়তি চাহিদার যোগান দিতে গিয়ে আরেক দফা পণ্যমূল্য বেড়ে যাওয়ার আশঙ্কা। তাই এবার রমজানে বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আগে থেকেই তৎপর বাণিজ্য মন্ত্রণালয়। যে সমস্যাগুলো বাজারকে অস্থির করে তুলতে পারে এরই মধ্যে তা চিহ্নিত করা হয়েছে। এ প্রেক্ষিতে ভোজ্য তেল, ছোলা, মসুর ডাল, পেঁয়াজ, চিনি এবং খেজুর আমদানির জন্য বিশেষভাবে ডলার সরবরাহ চেয়ে বাংলাদেশ ব্যাংকে রোববার চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এসব পণ্য আমদানিতে যেন তফসিলি ব্যাংকগুলো উদ্যোগী হয় সেজন্য সহযোগিতা চাওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে। চিঠিতে আরও বলা হয়েছে, এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছিল জানুয়ারি মাস থেকে ডলার সংকট থাকবে না, কিন্তু বাস্তবে হচ্ছে এখনও ভোগ্যপণ্য আমদানিতে এলসি খোলা সম্ভব হচ্ছে না। এভাবে চললে রমজানে পণ্য সরবরাহে ঘাটতি হতে পারে। তবে চিঠিটি এখনও বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ বিভাগে পৌঁছেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। চিঠি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। এর আগে গেল 14 ডিসেম্বর ও চলতি মাসের প্রথম সপ্তাহেও রমজানের দরকারি নিত্যপণ্য আমদানিতে ডলারের সংস্থান করার জন্য অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার সীমান্তের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, আতঙ্কে দেশটির কিছু মানুষ আবারও ঢুকে পড়েছে বাংলাদেশে। এদিকে আন্তর্জাতিক যে কোনো জোটে যুক্ত হওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্যবাহী মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ান জাহাজ স্পার্টা 3-এর যাত্রাপথ এখন চীনের সাংহাই বন্দর। মোংলা বা ভারতের হলদিয়া বন্দরে পণ্য খালাসে ব্যর্থ হয়ে জাহাজটি সাংহাইয়ে ভিড়তে পারবে কিনা এমন প্রশ্ন ছিল ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের কাছে। সরাসরি উত্তর না দিলেও এই কূটনীতিক জানান, রুশ জাহাজের উপর এ নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নয়। Any sort of sanction should not affect the ordinary legal cooperation between any country. So they are not supposed to be under these sanctions. And these sanctions are mostly unilateral. It's not sanctioned by United Nations. মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে চীনা রাষ্ট্রদূতের পরামর্শ, কোনো দেশকে বাদ দিয়ে বা কারো বিরুদ্ধে জোট হলে তাতে যোগদানের ব্যাপারে সতর্ক থাকার। Either by US or by any countries, then it be open, then it be inclusive, not to exclusive any country or against any country. According to this standard, we'll see whether this initiative will be conducive to the common development of the world or create divisions or confrontations. So that is something we need to think of. এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানান, রুশ জাহাজের অবস্থান সম্পর্কে অবহিত নয় ঢাকা। তবে রূপপুরের পণ্য নিষেধাজ্ঞাবিহীন জাহাজে পাঠানোর আহ্বান জানানো হয়েছে রাশিয়াকে। আমরা এই সম্পর্কে কিছুই জানি না। আমরা শুধু জানি যে যেহেতু এটা স্যাংশন জাহাজ, সেই জন্য আমরা আমাদের পোর্টে অ্যালাউ করি। লাইনে যে মারামারি চলতেছে দুইটা দলের মধ্যে, দুটেই মায়ানমারের, তার ফলে কিছু আতঙ্কে এদিকে এদিকে ছুটাছুটি করছে।
হ্যাঁ, এবং সিচুয়েশন ইজ নট ভেরি গুড, কারণ বাড়িঘর অনেক জ্বালিয়ে দিয়েছে। কর দিতে মানুষের হয়রানি কমানোর পাশাপাশি রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করা এবং আয়কর কর্মকর্তাদের কর ধার্য করার ক্ষমতা শিথিল করে আয়কর আইন 2023-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই আইনের অনুমোদন দেওয়া হয়। খসড়া আইনে অনলাইনে আয়কর পরিশোধ পদ্ধতি আরও সহজ করার বিধানও রাখা হয়েছে। এছাড়া এজেন্সি টু ইনোভেট A2I আইন 2022-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে। সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, নতুন আইনের ফলে আগের A2I প্রকল্প একটি স্বায়ত্তশাসিত এজেন্সি হিসেবে কাজ করবে। যারা ট্যাক্স কর্মকর্তা ছিলেন তাদের ডিসক্রিপশনের পাওয়ার যেটা ছিল সেটাকে সীমিত করা হয়েছে। রিটার্ন দাখিলের যে পদ্ধতি বা যেসব কাগজপত্র দরকার হবে বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে সেগুলোকে সহজতর করা হয়েছে। বিদ্যমান আইনে কেবলমাত্র উচ্চ কর কর্তন সম্পর্কিত 29টি রিটার্ন ও বিবরণী দাখিলে বাধ্যবাধকতা রয়েছে, সেটি প্রস্তাবিত আইনতে 29টি পরিবর্তে 12টি করা হয়েছে। এজেন্সি টু ইনোভেট, তো এইটি এখন একটি আগে ছিল প্রকল্প, এখন একটা এজেন্সি হিসাবে এটাকে গঠন করার জন্য একটা আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদনে উপস্থাপন করা হয়েছিল। এদিকে গেল 2 বছরে যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে বেড়েছে বন্দুক হামলা। প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও ঘটছে গোলাগুলি। যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী কেবল নতুন বছরের প্রথম 22 দিনেই 36টি হামলা হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন 59 জন। 2021 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। ক্ষমতা গ্রহণের আগে যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে প্রতিশ্রুতি দিলেও দেশটিতে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে বন্দুক সহিংসতা। রীতিমতো বন্দুক হামলার দেশে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। জন্ম নিবন্ধনের সার্ভার হ্যাক করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 4টি ওয়ার্ডের 500-র বেশি ভুয়া নাম নিবন্ধন করেছে হ্যাকাররা। রোহিঙ্গাদের NID ও পাসপোর্ট করাতে সংঘবদ্ধ চক্র জড়িত বলে ধারণা সংশ্লিষ্টদের। হ্যাকারদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। দেশজুড়ে যখন রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন ও ভুয়া NID নিয়ে আতঙ্কে নিবন্ধন কেন্দ্রগুলো, তখনই চট্টগ্রামে 550-র বেশি ভুয়া নাম নিবন্ধন করেছে হ্যাকাররা। গত 15 দিনে সিটি কর্পোরেশনের 5টি ওয়ার্ডের সার্ভার হ্যাক করে নিয়ন্ত্রণ নেয় সংঘবদ্ধ চক্রটি। গত রোববারই 11 নম্বর কাঠঠলি ওয়ার্ডের সার্ভার লগ ইন করেই কর্মকর্তারা দেখতে পান নতুন করেই একদিনেই সার্ভারে যোগ হয়েছে 341টি ভুয়া নাম। কম্পিউটার খুলেই হতবাক কর্মকর্তারা। এদের সম্পর্কে কিছুই জানেন না তারা। এর আগে 3 দফায় হয় আরও 87টি। যখন আমরা রেগুলার কাজ করার জন্য যাই, আমাদের নাম্বারের সিরিয়ালের সাথে হ্যাকারের নাম্বারের কোনো মিল নাই। 20-30টা অতিরিক্ত, 14, 15, 16, 17, 18, 19, 20 এগুলো আমি অবগত নই। গত 6 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে 40, 38, 13 ও 32 নম্বর ওয়ার্ডে 123টি ভুয়া নাম নিবন্ধন করা হয়। অধিকাংশের ঠিকানা ছিল কক্সবাজারের উখিয়া ও চকরিয়া সহ নানা উপজেলার। হ্যাকের পর জন্ম নিবন্ধন সাময়িক বন্ধ থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। সার্ভার সমস্যা করতেছে, হ্যাক করতেছে, এই কারণে দিতে পারে নাই। পরবর্তী 2 দিন পরে আসতে বলতেছে নেওয়ার জন্য। আসলে বলবো সার্ভার ডিস্টার্ব করলে ওরা কাজ করতে পারে না, এটাই মূল সমস্যা আর কি ওদের। এদিকে মামলার পাশাপাশি বিষয়টি কেন্দ্রীয় সার্ভার কর্তৃপক্ষকে জানায় সিটি কর্পোরেশন। যাদের বরাবরে জন্ম নিবন্ধন ইস্যু হয়েছে এর বেনিফিশিয়ারিগুলো আমরা দেখছি, কাদের বরাবর এই ইস্যু হয়েছে তাদেরকে হয়তো আমরা জিজ্ঞাসাবাদ করে যদি আমরা বের করতে পারি এটা কীভাবে হয়েছে। ধারণা করা হচ্ছে দেশজুড়ে রোহিঙ্গাদের NID ও পাসপোর্ট তৈরির শক্তিশালী নেটওয়ার্ক এর সাথে জড়িত। এটা আসলে আমাদের জন্য একটা নতুন ক্রাইম। আমরা অবশ্যই এটা আমাদের সাইবার ইউনিট আছে, তারা কাজ করবে এবং তারা যদি মামলা করে ওইভাবে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিব। 2019 সালে রোহিঙ্গাদের 50,000-এর বেশি NID জালিয়াতিতে জেলা নির্বাচন অফিসের 5 কর্মকর্তা সহ 10 জন জড়িত থাকার অভিযোগ ওঠে। আর 2021 সালে নগরীর পতেঙ্গা ও চকবাজারে 18টি ভুয়া নাম নিবন্ধন হয়, যার 12টি ছিল রোহিঙ্গাদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কারিগরদের খুঁজে বের করতে তদন্ত কমিশন কেন নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি AKM কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলী হোসেনের বেঞ্চ এ রুল জারি করেন। এ সময় বঙ্গবন্ধু হত্যার পেছনের কারিগরদের খুঁজে বের করতে কমিশন গঠনে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করা হয়। রিটকারী আইনজীবীর প্রশ্ন, মহাত্মা গান্ধী এবং কেনেডি হত্যার পেছনে কারা ছিল তা জানতে ওই দেশগুলোতে কমিশন হলেও এদেশে কেন হয়নি।
এ বিষয়ে 4 সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে জবাব দিতে বলেছেন হাইকোর্ট। রাজধানীতে বাস চাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সহপাঠীরা। এদিকে নাদিয়াকে চাপা দেওয়ার বাসের চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সড়কে নাদিয়ার অকাল মৃত্যুকে হত্যা দাবি করে এর প্রতিবাদে রাজপথে সহপাঠীরা স্লোগানে সুষ্ঠু বিচার দাবি তাদের। নাদিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভিক্টর পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিও জানান তারা। এদিকে নাদিয়াকে চাপা দিয়ে পালালেও সোমবার সকালে মিরপুরের প্রিয়াঙ্কা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ভিক্টর পরিবহনের ঘাতক চালক ও সহকারীকে। তাদের ঢাকা ছাড়ার পরিকল্পনা ছিল বলেও জানায় পুলিশ। ঘাতক বাসের যে হেল্পার চালক লিটন এবং হেল্পার আবুল খায়েরকে মিরপুরস্থ শাহালি থানাধীন প্রিয়াঙ্কা হাউজিং হতে গ্রেফতার করা হয়। তারা পালানোর চেষ্টা করেছিল এবং তারা আত্মগোপনে ছিল। পাহাড় থেকে পালিয়ে ছদ্মবেশে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয়, তারপরও শেষ রক্ষা হলো না। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও নাইক্ষ্যংছড়ির জঙ্গলে 7 ঘন্টার অভিযানে 90 জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সামরিক শাখার প্রধান সহ 2 জন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হান্দাল শারকিয়ার সামরিক শাখার প্রধান রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপনে রয়েছে এমন তথ্যে ভোররাতে অভিযান শুরু করে র্যাব। উখিয়ার কুতুপালং 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লক ঘিরে ফেলে তারা। এক পর্যায়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলি বন্ধ হলে পুরো পাহাড় এলাকা ঘিরে সংগঠনটির শীর্ষস্থানীয় শোরা সদস্য ও সামরিক শাখার প্রধান রণবীর এবং তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় দেশি বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও নগদ টাকা। পুলিশ ডিপার্টমেন্ট নুমাছড়ি বাদে করে গলি কি তার গিরা করে গিরা রাখে দেখে শুনি দিলে হামগুতে যাই দুর্বার বেলা যাই দিয়ে হ্যাং হয়ে আবার কত তোরাই কে যাও। জঙ্গিদের রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপন ও রোহিঙ্গাদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে র্যাব। প্রাথমিকভাবে আমাদের যেটি মনে হচ্ছে মূলত দেশব্যাপী তো সে তার সদস্য সংগ্রহ করছিল, অর্থ সংগ্রহ করছিল। এটিও একটি উদ্দেশ্য থাকতে পারে, এখানে তার সদস্য সংগ্রহ করা বা আত্মগোপনে থাকার একটি সন্দেহ করছে, এই জন্যই সে আসতে পারে। এ পর্যন্ত জঙ্গি সংগঠনটির 38 জন সদস্য ও তাদের আশ্রয় এবং প্রশিক্ষণ দেয়া বিচ্ছিন্নতাবাদী সংগঠনের 14 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় নির্বাচনে 150 আসনে হচ্ছে না ইভিএমের ব্যবহার, আর্থিক সংকটে এই প্রকল্প স্থগিত। ইসির সিদ্ধান্ত মেনে নেবে আওয়ামী। ভোট ব্যবস্থা ধ্বংসের অভিযোগ বিএনপির। রমজানে নিত্যপণ্যের দামে চোখ রাঙানির শঙ্কা, এলসি জটিলতায় 30% দর বাড়ার আভাস ট্যারিফ কমিশনের। আমদানিতে রিজার্ভ থেকে ডলার দিতে মন্ত্রণালয়ের চিঠি। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।